Good evening, students. Thank you for joining class. Okay. Today we'll finish off chapter 33, inshallah. Right. Now, I have uploaded few previous recordings in your classroom. Okay. Could all of you joined the Google A2 Economics Helpline? Could you? Is there anyone who couldn't join? এই সবাই No, sir. ক্লাসরুমে জয়েন করতে পারছো সবাই? সায়রা নাকি ট্রাই করো নাই? আসে নাই। আমি হচ্ছে ইমেল যেটা এসেছিল আমি ওখানে প্রেস করেছিলাম, অ্যাকসেপ্ট করেছিলাম কিন্তু এখনো আসেনি। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে জানাবা। নুসরাত অ্যাক্সেস করতে পেরেছো? জি স্যার। তুমি ওই ক্লাস রেকর্ডিংটা দেখতে পেয়েছো? জি স্যার, দেখা যায়। ওই একটা গ্রাফ যে পুরো ক্লাস নিয়ে একটা হলো গ্রাফ বুঝাইছে, ওই গ্রাফটা বুঝতে পারছো? হ্যাঁ, দেখেছি কিন্তু চ্যাপ্টার নিজেও পড়তে হবে স্যার। তাহলে তুমি বলতে পারবা হোয়াই সাপ্লাই কার্ভ রেপ্লিকেটস মার্জিনাল কস্ট কার্ভ? হুম, খুবই সেভিয়ার লেভেলের কোশ্চেন। Why supply curve replicates marginal cost curve? বলতে পারবে নুসরাত? নট শিওর। হ্যাঁ, তুমি ওই ইয়াতে অনেকক্ষণ ধরে ওটা বুঝাইছো, ওটা দেখে নিবা। ঠিক আছে, why supply curve replicates marginal cost curve। হ্যাঁ, ওইটা এখন না এই চ্যাপ্টারটা ইয়ে করবো, অসুবিধা নাই। হ্যাঁ, রেকর্ডিং আছে। হ্যাঁ, করি এই যে সমাজ যাক, আমি তো তোমাদেরকে তাও চালায় নিয়ে গেছি। স্কুলে যে কি করব আমি আছি চিন্তায়, এমন কঠিন কঠিন চ্যাপ্টার। আচ্ছা, আজকে ইনশাল্লাহ আজকের ক্লাসটা অত কঠিন না। হ্যাঁ, আজকে লিটারেচার বেশি, গ্রাফ কম, এমসিকিউ আমরা সলভ করব, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকের ক্লাস বেশ ইন্টারেস্টিং, আমার এই টপিকটা খুব ভাল লাগে যা পড়বো ইনশাল্লাহ। আজকে ব্রেনের উপর প্রেশার কম হবে। তাহলে আমরা এই কয়েকটা ক্লাস, এই যে কঠিন কঠিন গ্রাফগুলো, এখন সবার ডেড ওয়েট ওয়েলফেয়ার লস এগুলা ফ্যামিলিয়ার। হ্যাঁ, আর যেটা বলছি, তোমাদের বই থাকবে, পেন্সিল কলম হাইলাইটার থাকবে। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। যাক, হলো ফারিয়া, আজকে ব্রেনের উপর প্রেশার ইনশাল্লাহ কম পড়বে আশা রাখি। দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ? আর সবাই শোনো, হ্যাঁ, এখন বড় হয়েছো, এখন ও লেভেলের মতো এত 7-8টা কোচিং এর চাপ নাই। হ্যাঁ, সবাই দুপুরে ঘুমানোর অভ্যাস করো। ঠিক আছে, 1.5 থেকে 2 ঘন্টা। এটা অভ্যাস নাই, এই জন্য আমার ছোটবেলার থেকে দুপুরে ঘুমানোর অভ্যাস 1-1.5 ঘন্টা। আমি খেলা বাদ দিয়ে হলেও দুপুরে আমার ঘুম চাই। ক্যাডেট কলেজে আমার দুপুরে ঘুমানোর ব্যবস্থা ছিল, ওই ঘুম। এখনো আমাকে দুপুরে কমপক্ষে 1.5 ঘন্টা আমি ঘুমাই। আর শুতেই তো আর ঘুম হয় না, 2 ঘন্টা আমি ইয়া রাখি। ঠিক আছে, 2 ঘন্টা আমি ঘুমের জন্য রাখি। হ্যাঁ, ধরো আধা ঘন্টা 40 মিনিট লাগে, তারপর 1.5 ঘন্টা আমি ঘুমাই। হ্যাঁ, এই জন্য দেখবা যখন আমি ঘুমাচ্ছি যে আজকে দেখবা আমি খুব ফ্রেশ। হ্যাঁ, আমার ক্রিয়েটিভিটি কাজ করতেছে। আর যদি দুপুরে ঘুমাতে না পারি, তোমাদেরকে পড়াতেই আমার খবর হয়ে যায়। হ্যাঁ, আমার মাথায় ওই যে আইডিয়া ক্লিক। আর তোমরা তো দেখো আমি আর বইয়ে কতদূর কি লিখে রাখি। হ্যাঁ, সব তো আমার মাথার ভিতর থাকে, ওখান থেকে এক্সাম্পল দিতে হয়, এটা হয়। দেখো আমার ক্রিয়েটিভিটি, আমার ব্রেন যদি জ্যাম মারে তাহলে তোমাদের কি অবস্থা হবে? হ্যাঁ, তোমরা বুঝবা এই যে স্যার আজকে ভালো পড়াতে পারতেছে না। হুম, বলো। হ্যাঁ, না থাক, অসুবিধা নেই। হ্যাঁ, যেগুলো বলবো এটা তো যাই হোক। কিছুদিন পর, এত পেইনের পর আজকে একটা ইন্টারেস্টিং টপিক পড়বো ইনশাল্লাহ, ভালো লাগবে। আমার খুব প্রিয় এটা। এটা খুবই প্র্যাকটিক্যালি আছে। তো ফার্স্ট, অ্যাসিমেট্রিক ইনফরমেশন অ্যান্ড মোরাল হ্যাজার্ড। ঠিক আছে, প্রথম আমাদের তাসান পড়বে। হ্যাঁ, তাসান পড়ুক। হুম, অ্যাসিমেট্রিক ইনফরমেশন অ্যান্ড মোরাল হ্যাজার্ড, এই জিনিসটা কি? হ্যাঁ, পড়ো তাসান। Asymmetric information and moral hazard. In section 6.4, it was ওকে, ফার্স্ট explained অফ that অল the under আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই বইটা দেখতে পাচ্ছ? জি স্যার। বইয়ে 332 পেজ।
হ্যাঁ, ক্যারি অন, তোমরা পড়ো আর শুনতে থাকো তাহসানের। হ্যাঁ, ক্যারি অন। That the underconsumption of merit goods and the overconsumption of demerit goods is because consumers make choices based on imperfect information. হুম, It was assumed that all consumers have the same information when making decisions on what or what not to consume. This is not always true. The quality of information available to consumers varies and can lead to a misallocation of resources. ওকে। Figure নাও ফিগার 33.7, 33.7 showed দেখি this 33.7 ফিগারটা কোনটা? এই যে এইটা, নেগেটিভ কনজাম্পশন এক্সটার্নালিটিস। ঠিক আছে, misallocation of কনজাম্পশনের resources এক্সটার্নালিটি। evaluate. পড়ো। হ্যাঁ, মিস অ্যালোকেশন অফ রিসোর্সেস। হ্যাঁ, পড়ো, ক্যারি অন তাহসান। ফিগার 33.7 showed Showed this misallocation of resources in a simple way. If a buyer lacks full information, there question. is a tendency to overestimate the benefit. If the consumer had perfect information, too much being bought at too high a price. In many markets in real আচ্ছা, ঠিক life, আছে। sellers Quite generally being know bought at more too high price। about হ্যাঁ, what is being তাহসান sold থামো, than আমি buyers. এক্সপ্লেনটা করে নিই। এখানে আমরা হলাম, আমরা একটু পরে এখানে পড়বো অ্যাসিমেট্রিক ইনফরমেশন। হ্যাঁ, কি টার্ম থেকে পড়ো? অ্যাসিমেট্রিক। আচ্ছা, ল্যাক অফ ইনফরমেশন কিভাবে লিড টু মার্কেট ফেলিওর, এটা আমরা চিন্তা করব। আমরা তোমাদেরকে ইটের ভাটা, ব্রিক ফিল্ডের কথা বললাম, ঠিক আছে, এইখানে। হ্যাঁ, আমরা এখন মোস্ট অফ দা ইয়াতে কি বলে বাড়িঘর এই তো ইট দিয়ে বানানো, তাই না? ইট, চুন সুরকি এসব বানানো। ইংল্যান্ডে এরকম না, ইংল্যান্ডে বাড়ির ওয়ালগুলো মানে ইট, আর আমি কাঠের বাড়ি দেখছি, 2 তলা 3 তলা তো উডেন। হ্যাঁ, ঢক ঢক করে উডের শব্দ হয়, যাই হোক ওদের সিস্টেম আলাদা। এই যে ব্রিক ফিল্ড, এটার যে কি ধরনের প্রোডাকশন এক্সটার্নালিটি আছে, কনজাম্পশন এক্সটার্নালিটিও আছে, ইউ ডোন্ট নো। একটা তো হচ্ছে এটা এনভায়রনমেন্টাল পলিউশন করতেছে। তারপর কি হয় জানো? এই যে ইটের ভাটায় যে মাটিগুলো দিয়ে ইটটা তৈরি হয়, তোমরা মনে হয় ওই যে মাটিতে সাজানো কাঁচা ইট দেখছো, তারপর ওগুলো পুরানো হয় তার আগে। এই মাটিগুলো পায় কোথায়? এখন তো মাটির ক্রাইসিস। হ্যাঁ, আমাদের তো অ্যাবান্ডেন্ট ল্যান্ড স্পেস নাই। ওরা ওই যে জমির, কৃষকের কাছ থেকে ফসলের জমি কিনে আনতেছে, মাটি মাটি। তুমি চিন্তা করো এটা, দিস পুয়ার ইলিটারেট ফার্মার্স ডোন্ট নো জমির যে টপ সয়েল, জমির 90% ফার্টিলিটি থাকে ওই টপ সয়েলে, বুঝছো? বাংলাদেশের ল্যান্ড খুব ফার্টাইল না? হ্যাঁ, এখানে উইদাউট ফার্টিলাইজার এখানে গ্রো ক্রপস। হ্যাঁ, জমির ওই ফার্টিলিটি আসো, ফার্টিলাইজার ওটাকে একটু স্টিমুলেট করে। এই যে জমির উপরে হিউমাস থাকে, হ্যাঁ, অর্গানিক ম্যাটার হিউমাস থাকে, এটাই হচ্ছে মেইন। কিন্তু ওই যে ইটের ভাটার জন্য জমির উপরের টপ সয়েল তুলে নিচ্ছে, এই ফার্টিলিটিও ইজ গন। এবং জানো জমির এই উপরের টপ সয়েল বা হিউমাস অর্গানিক ম্যাটার তৈরি হতে, ম্যাচিউর হতে কতদিন সময় লাগে? 2000 ইয়ার্স। শোনো, এই টপ সয়েলের ফার্টিলিটি অর্গানিক ম্যাটার যেটা তৈরি হয়েছে 2000 ইয়ার্স ইট টেক্স। হ্যাঁ, অনেকগুলো ফসল, তারপর এখানে ইনোকুলেশন এসব, আর সেইটা ইটের ভাটাগুলো তুলে আনতেছে, ইট বানাচ্ছে। পুয়ার ফার্মার্স ডোন্ট নো। এখন কি ওই জমিতে এরকম হবে? হ্যাঁ, আমাদের এটা হিউজ একটা প্রবলেম না? হ্যাঁ, যে এখানে জমির টপ সয়েল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ল্যান্ড ফার্টিলিটি কমে যাবে, ক্রপ প্রোডাকশন কমে যাবে, মোর ফার্টিলাইজার ইউজ করতে হবে। ডোন্ট ইউ নো ইটস এ হিউজ প্রবলেম, বাট নোবডি রিয়ালাইজেস। হ্যাঁ, কারণ পুয়ার ফার্মাররা এগুলা জানে না, এই হিউমাস টিউমাস ওরা বোঝে না। হ্যাঁ, এগুলা কৃষি বিজ্ঞানীরা বোঝে, ঠিক আছে, এন্ড দে হ্যাভ টু বি অ্যাওয়ার্ড। তাহলে ব্রিকফিল্ডের কি পরিমাণ সমস্যা দেখছো? এখন অল্টারনেটিভ আছে, উই হ্যাভ চয়েস, এগুলো শেখায়। কি অল্টারনেটিভ? হ্যাঁ, এখন একটা মডার্ন, মডার্ন না, অনেক বছর ধরে আছে। বাংলাদেশের মানুষ তো নিউ টেকনোলজিকে অ্যাডপ্ট করতে চায় না, এটা তোমরা নিজেরাই দেখো।
সেটা হচ্ছে, আমি তো এগুলো নিয়ে পড়াশোনা করি, কি কংক্রিট ব্লক, কংক্রিট ব্লক। হ্যাঁ, এত মুখে হলো শোনার কথা না তোমাদেরকে আমি। ও তোমাদের তো আহ, আবার এই স্ক্রিন শেয়ারের দুনিয়ার সমস্যা। হ্যাঁ, আচ্ছা মুখে বলি নাকি দেখতে চাও কংক্রিট ব্লক? হ্যাঁ দেখতে পাবো, পরে দেখে নিও। হ্যাঁ আমি বলি কংক্রিট ব্লকটা কি জিনিস। সেটা হচ্ছে 10% সিমেন্ট আর 90% স্যান্ড, বালু। বালু দিয়ে ওটা কম্প্রেস করে, হ্যাঁ, ভিতরটা একটু হলো থাকবে, একটু ফাঁকা, ওইটা দিয়ে ইটের আর কি সাবস্টিটিউট, ব্রিকের সাবস্টিটিউট, ওইটা দিয়ে বিল্ডিং বানানো যায়। হ্যাঁ, গ্রে কালার। হ্যাঁ, ঠিক আছে। হুম, কংক্রিট ব্লক, ঠিক আছে, এইটা দিয়ে বিল্ডিং বানানো যায়। ওকে, এইটার অ্যাডভান্টেজটা কি? হ্যাঁ, এক, এইটাতে ফার্স্ট এটার প্রোডাকশনে চিন্তা করো, উই হ্যাভ অ্যাবান্ডেন্ট অফ স্যান্ড। আমাদের নদীগুলা এভরি ইয়ার 2.4 বিলিয়ন টন, 240 কোটি টন, 2.4 বিলিয়ন টন অ্যালুভিয়াল সয়েল, এসব স্যান্ড নিয়ে আসে হিমালয় থেকে। আমরা ভাটির দেশ না, এই জন্য দেখো না, নদীর আশেপাশ দিয়ে গেলে দেখবা ওখানে বালু তুলতেছে, বালু কাটতেছে, বালু গাছে, এরকম। তাহলে আমাদের ওইটার কোনো ওই টপ সয়েল নষ্ট হলো না জমি। এরপর ওইটা বার্ন করার জন্য কোল টোল লাগলো না, মেকানিজম আছে, ওটা হলো প্রেস করে বা কিছু করে এরকম। 10% সিমেন্ট লাগে। হ্যাঁ, আমরাও সিমেন্ট, অনেক ভালো সিমেন্ট ইন্ডাস্ট্রি আমাদের আছে। সিমেন্টের কাঁচামাল আমদানি করতে হয়, ক্লিংকার, তাও বার্মা টার্মা এগুলাতেই পাওয়া যায়, ইন্ডিয়া এগুলাতেই পাওয়া যায়, এটা না। তারপর কি বলতেছিলাম, ও, এই বিল্ডিং গুলোর ওজন লোড হয় কম। হ্যাঁ, এটা একটু, এই কংক্রিটের বাড়ি গরম হয়ে যায় না, একটু রোদ উঠলে আমাদের যেরকম এসি চালাতে হয়, ওগুলো একটু ঠান্ডা হয়। হ্যাঁ, তারপর ওগুলো হয় আর্থকোয়াক টলারেন্ট। হ্যাঁ, ভূমিকম্প হলে ওটার যেহেতু লোড কম, ভিতরে ফাঁপা, ভিতরে একটু ফাঁকা, ইটগুলোর ভিতর যদি ফাঁকা করা হয়, সেরকম ইটে তো আর করা সম্ভব না, কিন্তু ওটা যখন, ওটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এরকম একটা একটা কংক্রিট ব্লক। হ্যাঁ, তো এরকম তৈরি হলে, হ্যাঁ, ফাঁপা, ঠিক আছে। এখন ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বেশি এটার, হলো এখন দাম ওই যে এখনো এটার প্রোডাকশন বাংলাদেশে খুব লিমিটেড। হ্যাঁ, এই জন্য ধরো তারা ইকোনমি অফ স্কেল এনজয় করতে পারে না। এই জন্য ইনিশিয়ালি সব কিছুর প্রোডাকশন কস্ট বেশি পড়ে যায় না, তোমরা তো ইকোনমিক্সে এখন জানো, ইকোনমি ডিসইকোনমি স্কেল পড়ে। হ্যাঁ, ওরাও যখন প্রচুর পরিমাণে প্রডিউস করবে, ওদের খরচ কমে যাবে। আমি যতটুকু জানি কংক্রিট ব্লকে বাড়ি বানালে 30% কস্ট কমে যায়। হ্যাঁ, ইটের রিপ্লেসমেন্টে ওইখানে। হ্যাঁ, মনে করো ও পরে হয়তো বেশি কম লাগতেছে বা কিছু, এই এই জিনিসটা। হ্যাঁ, তাহলে ইন অল ওয়েজ দ্যাট ইজ বেটার চয়েস। এই তোমরা কি, তোমাদের কি এমনি আমার বলাই বুঝতে পারতেছো, নাকি তোমাদের দেখতে ইচ্ছা করতেছে ইন্টারনেটে স্যার কংক্রিট ব্লক দেখান? ওটা স্যার করলে একটু দেখাবেন? হ্যাঁ, কি রাইফ? স্যার স্যার একটু দেখাবেন? আচ্ছা দেখাচ্ছি। ওই আমার শেয়ারিং এ আবার একটু ইয়া করতে হবে, রেকর্ড করতেছি তো ক্লাস। হুম, এন্টার স্ক্রিন দিলাম। হ্যাঁ, এগুলো তোমরা লিখতে পারবা ব্লগ। বেশ, পেজ।
দেখতে পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। দাঁড়াও আসো, তুমি দেখতে পাচ্ছ তো স্যার ফারিমা? এটা কিসের সাবস্টিটিউট বললেন? এই যে স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ দেখতে পাচ্ছ? স্যার এটা কিসের সাবস্টিটিউট বললেন? ইটের, এই যে লেখা আছে দেখো, হলো ব্লক, ইটের বিকল্প কংক্রিট, হলো ব্লক, ইটের বিকল্প খরচল্প, দেখতেছো? জি স্যার। স্ক্রিনে দেখা যায় এখন নুসরাত? জি স্যার। দেখতেছো এই যে সিমেন্ট বালুর কংক্রিট ব্লক, মাঝখানে হলো। রাইফ দেখছো? রাইফ? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই সবাই দেখছো? তাসান, সাইরা, জিনাতা? জি স্যার। জি স্যার। এই যে আরো আছে, হ্যাঁ হ্যাঁ এরকম, এই যে কংক্রিট ব্লক, হ্যাঁ এই যে আরো আরো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। সো আবার আমরা বইয়ে চলে যাই, কারণ উইন্ডো, এই ক্লাস রেকর্ড করতে হলে উইন্ডোতে করা, ওই যে আগের বার উইন্ডোতে করি নাই বলে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো ওই যে কংক্রিট ব্লক দেখলাম, ইটের বিকল্প অলরেডি চলে আসছে, নাহলে ওয়েবসাইটে হলো কি প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, এখন মানুষ এগুলো জানে না, ডেভেলপাররা এসব জানে না, হ্যাঁ দে ওয়ান্ট টু স্টিক উইথ ব্রিক্স। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো এটির চেয়ে খরচও কম, খরচও বেশি বেশি, এটা ওটা। হ্যাঁ, এখন এখানেই কাজ হচ্ছে, পিপল ডোন্ট হ্যাভ, হ্যাঁ তাহলে ব্রিকের কি ইট যে ইয়ে করতেছে সেটার কনজাম্পশন এক্সটার্নালিটি আছে না? আমরা যে বাসা বাড়িতে ইট তৈরি করতে হলো ইটের বিল্ডিং বানাচ্ছি, তার জন্য কি আমাদের হলো এগ্রিকালচারাল ল্যান্ডের, ফার্ম ল্যান্ডের ফার্টিলিটি কমে যাচ্ছে না? টপ সয়েল যেটা বললাম, এটা কিন্তু হিউজ একটা সমস্যা। হ্যাঁ, নোবডি রেজ দ্য ভয়েস ফর ইট, এই দুই একজনটা ইয়া করে, এটা ওটা, এটা খুব খারাপ। এটার জন্য আমাদের খুব, উই হ্যাভ টু পে প্রাইস। হ্যাঁ, 2000 ইয়ার্স লাগে টপ সয়েল তৈরি হতে, অ্যান্ড উই আর ব্লেসড উইথ দিস অর্গানিক ম্যাটার্স ইন বাংলাদেশ। আচ্ছা, তো এইটা এখন ইটের ভাটার মালিকরা কি চাবে যে মানুষ সেসব কংক্রিট ব্লক ইউজ করুক? তাহলে তো তাদের ব্যবসা শেষ, তাই না? তো এই যে মানুষ ইনফরমেশন জানে না, সো দে মেক রং সিলেকশন, তাদের উচিত কংক্রিট ব্লকে বাড়ি বানানো, দে মেক রং সিলেকশন। সো ডোন্ট ইউ থিঙ্ক ইট উইল লিড টু মার্কেট ফেলিওর? মার্কেটের উপর যদি ছেড়ে দেওয়া হয়, নুসরাত, আচ্ছা সাইরা, জি স্যার। রাইফ, জি স্যার। তাহলে গভর্নমেন্ট যদি কোনো ইন্টারভিন না করে, এবং তাহলে কি ব্রিক ফিল্ড গুলা, হ্যাঁ তারা অলরেডি স্টাবলিশড বিজনেস, হ্যাঁ তারা লোয়ার কস্টে, তাদের ফিক্সড কস্ট কাভার আপ হয়ে গেছে, তারা লোয়ার কস্টে হলো ইট বিক্রি করতে পারে, এন্ড দে উইল ক্রিয়েট এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বোথ প্রোডাকশন এক্সটার্নালিটি অ্যান্ড কনজাম্পশন এক্সটার্নালিটি, ইটের দুইটাই আছে, এসব করতে থাকবে। হ্যাঁ, তখন ইকোনমিস্টরা বা এনভায়রনমেন্টালিস্টরা তারা গভর্নমেন্টকে পরামর্শ দিল যে দেখেন, এখনো তো এটার দাম বেশি কংক্রিট ব্লকগুলো। হ্যাঁ, গভর্নমেন্ট প্রচুর, গভর্নমেন্ট ইটসেলফ এ বিগ বায়ার অফ ব্রিক। গভর্নমেন্টের বিল্ডিং টিল্ডিং এগুলো তৈরি করে না? সরকারি কোয়ার্টার, হাসপাতাল, স্কুল সব কিছু গভর্নমেন্ট তৈরি করে না? গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্ট যদি এখন ইট ইউজ করা বাদ দেয়, ইনস্টেড অফ ব্রিক, গভর্নমেন্ট ইয়া করলো যে আমরা সব এখন থেকে আমাদের সমস্ত বিল্ডিং বাড়ি, সরকারি যেসব ইয়া দালান কোঠা, সব আমরা কংক্রিট ব্লক দিয়ে বানাবো। কংক্রিট ব্লকের ডিমান্ড ক্রিয়েট হবে না? কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রি টু হলো সাপ্লাই দ্য গভর্নমেন্ট, অনেক কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না?
তারা কি করবে, ওই যে বালু, নদী কেটে বালু নিয়ে আসবে, হ্যাঁ, আর 10% সিমেন্ট মিলায় এই কংক্রিট ব্লক তৈরি করবে, করে গভর্নমেন্টকে সাপ্লাই দিবে, হ্যাঁ, দেন দে উইল এনজয় ইকোনমি অফ স্কেল। গভর্নমেন্ট হ্যাজ টু বাই হিউজ কোয়ান্টিটি, হ্যাঁ, ইকোনমি স্কেল, ওদের প্রোডাকশন কস্ট কমে আসবে। যখন ওদের প্রোডাকশন কস্ট কমে আসবে, তারা কম্পিটিটিভ প্রাইস বা বিলো ব্রিক হলো ইটের কম দামে ইয়ে করতে পারবে। তখন ডেভেলপাররা বা সাধারণ যারা বাড়ি ঘর বানায় তারাও কংক্রিট ব্লক ইউজ করা শুরু করবে না? এটা করবে। গভর্নমেন্ট তাদেরকে সাবসিডি দিতে পারে, এই বা কনজিউমারকে সাবসিডি দিতে পারে, এই কংক্রিট ব্লকের বাড়ি বানালে তোমাদের রেজিস্ট্রেশন খরচ কম হবে, বাড়ির ট্যাক্স বা ভ্যালু কম হবে, হ্যাঁ, ট্যাক্স এত দিতে হবে না, এটা ওটা করতে পারে না? হ্যাঁ, এইভাবে যদি গভর্নমেন্ট এনকারেজ করে, হ্যাঁ, বা নতুন নতুন কোম্পানি সেট আপ, ওটার র মেটেরিয়াল, শোনো, ইটের র মেটেরিয়াল অ্যাবান্ডেন্ট না, ওই যে টপ সেল নিতে হচ্ছে, আর ওটার র মেটেরিয়াল বাংলাদেশে অ্যাবান্ডেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট তাদেরকে জমি দিতে পারে। এটা করলে ডোন্ট ইউ থিঙ্ক হোল নেশন উইল গেট বেনিফিটেড? হ্যাঁ, ব্রিক ফিল্ডগুলো যদি বন্ধ হয়ে যায়, ঢাকা সিটির এয়ার পলিউশন 50% কমে যাবে। আমার মতো মানুষজন যাদের, হ্যাঁ, 50% এয়ার পলিউশনের জন্য দায়ী ওই যে আশুলিয়ার ব্রিক ফিল্ডগুলো, ওই চিমনি দিয়ে ইট পোড়ানোর কালো কালো ধোঁয়া বের হয়, ওগুলা ঢাকার ভিতর ঘুরে বেড়ায়, ইউ অ্যান্ড মি এগুলো ইনহেল করি, আর আমার এরকম ইয়া হয়, এই সমস্যা হয়, অ্যাজমাটিক প্রবলেম হয়, ঠিক আছে। তারপর আমাদের টপ সয়েল গুলো রক্ষা পাবে, আমাদেরকে বিপুল কয়লা ইম্পোর্ট করতে হবে না ইটগুলো পোড়ানোর জন্য। ক্লিয়ার? অত কিছু, এত কিছু করা যায়, খালি গভর্নমেন্টের একটা ডিসিশন। বাট why people don't do this or anything? Because they don't know the information of that. ব্রিকফিল্ডের যে ক্ষতি, এই ইনফরমেশন নাই, এই জন্য উই এন্ড আপ উইথ মেকিং রং চয়েস। এই জন্যই গভর্নমেন্টের পলিসি মেকারদের এসব ইয়া করে, হ্যাঁ, এসব দিক কাজ করতে হয়। ডিউ এগ্রি? রাইফ, জিনাথা, যা এতক্ষণ পড়ালাম বুঝলা? জি স্যার। এখানে মিস অ্যালোকেশন অফ রিসোর্স হবে। গভর্নমেন্টের ওইটা ইনকারেজ করার কথা, দেখা যাচ্ছে গভর্নমেন্ট ব্রিকফিল্ড তৈরিতে অনেক জায়গা লাগে না, গভর্নমেন্টের কাছ থেকে নিতে হয় না, হ্যাঁ, ল্যান্ড গভর্নমেন্ট কেন ব্রিকফিল্ডকে দিবে? গভর্নমেন্ট এইসব জায়গা জমি ইয়াকে দেখ, যারা কংক্রিট ব্লক তৈরি করতে চায় তাদেরকে দেখ। এগুলো উই হ্যাভ টু রেইজ আওয়ার ভয়েস। তোমরা যদি বাসা বিল্ডিং তৈরি করো ভবিষ্যতে, আল্লাহ তৌফিক দেখ, ইনশাল্লাহ করবা, তোমরা নিজেরা বাড়ি বানাবা, তখন চিন্তা করবা এই যে সুলতান স্যার বলছিল কংক্রিট ব্লক দিয়ে বাসা বানাই হোক, হ্যাঁ, আমার বাসায় এসি কম লাগবে, গরম কম হবে, কারণ ওটা তো হলো, মাঝখানে তাপ ধরে রাখে এই যে বাতাস, হ্যাঁ। তারপর আমাদেরকে তো উই হ্যাভ টু বি অ্যাওয়ার অ্যাবাউট আর্থকোয়াক, হ্যাঁ, একটা বড় ভূমিকম্প বলে যে কি হবে, হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আমাদের ইনশাল্লাহ ভালোই হবে, মানে ইনশাল্লাহ যেগুলো বড় বড় বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং 10-12 তলা, ওদের রিস্ক আরো বেশি। আমাদের প্রিয়াঙ্কা সিটিতে তো 5-6 তলার বেশি বিল্ডিং নাই, তারপরেও ফারিহা, প্রিয়াঙ্কা সিটি অনেক সেফ সিকিউর, হ্যাঁ, দুই চারদিকে দেয়াল দিয়ে বানানো দুইটা ইয়া দুইটা সিকিউরিটি গার্ডের রুম, গেট। সেদিন প্রিয়াঙ্কা সিটির মালিক এটা কে ডেভেলপ করছে জানো তো? সজল সাহেব, সজল চৌধুরী। ওই যে মেইন গেটে তার ছবি দেওয়া আছে, সজল সাহেব, হ্যাঁ, ওনার অন্য ছবি। কালকেই তো রাত 11টার সময়, কালকে কি পরশু দিন ওখানে মিটিং হচ্ছিল আমাদের রাস্তার পাশে। সজল সাহেব বয়স, অরিজিনালি ফার্স্ট দেখলাম তাকে, বয়স, উনি করছে হি ডু টেক কেয়ার অফ প্রিয়াঙ্কা সিটি, হ্যাঁ। আমরা দাঁড়িয়ে আছি, বলতেছে হ্যাঁ যে এরকম কিছু হলে ওই যে সাইরেন টাইরেন দিচ্ছে, এরকম করবেন, আমার সিকিউরিটি গার্ড আছে, আপনারা করবেন, হ্যাঁ, দুয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে এটা ওটা। আমরা তো বলছি রাস্তাগুলো ঠিক করে দেন, আমরা টাকা দিব, এই রাস্তার কাজ হয়তো কিছুদিনের ভিতরেই ধরবে। উনি আমাদের কাছে ইয়া করছে যে ভাই, হ্যাঁ, ওই আরেকটা প্রিয়াঙ্কা সিটি আছে রানওয়ে, দুইটা দুইটা মানে দুইটা জায়গায় জায়গা নিয়ে করছে, হ্যাঁ, ওটাও ডেভেলপে বলছে ভাই ওইখানে খুব এখন কাজকর্মে ব্যস্ত আছে, আমাকে একটু সময় দেন, মাফ করেন, হ্যাঁ, আমি রাস্তা ঠিক করে দিব, হ্যাঁ। ওই মালিক মনে হয় একই, সজল সাহেব, হ্যাঁ, দুইটা প্রিয়াঙ্কা সিটি। এই জন্য তো রিক্সাকে বা কিছু, হ্যাঁ, বলতে হয় যে শোনো প্রিয়াঙ্কা সিটি, না, প্রিয়াঙ্কা সিটি পাসপোর্ট অফিসের পাশে, কারণ পাসপোর্ট অফিস সব রিক্সাওয়ালারা চেনে, তাহলে বলতে হয় 12 নম্বর প্রিয়াঙ্কা সিটি পাসপোর্ট অফিসের পাশে। 12 নম্বর সেক্টর বলি না কেন, 12 নম্বর সেক্টরেও 5 নম্বর 6 নম্বর বাসা আছে, ওইখানে ভুল করে রিক্সাওয়ালা চলে যাবে 12 নম্বর সেক্টর বললে,
হ্যাঁ, আমার অনেক নতুন স্টুডেন্ট এরা এরকম ভুল। তারপর প্রিয়াঙ্কা সিটি পাসপোর্ট অফিসের পাশে। তো এরকম তারপর আমরা বলছি যে আমরা টাকা দিব। আমরা টাকা দিচ্ছি ভাই আপনি রাস্তা তো ঠিক ফার্স্ট করে আপনার দেন। বাসায় যাওয়া হ্যাঁ? 12 নম্বর সেক্টরের বাসায় চলে হ্যাঁ, গেছিলাম ফার্স্ট হ্যাঁ, ডেতে। এরকম এই সমস্যা হয়। এইজন্য আমি ঠিকানায় আর 12 নম্বর সেক্টর লিখি না। হ্যাঁ? ঠিক আছে? এটা প্রিয়াঙ্কা সিটি আমাদের রাস্তা ঠিক হয়ে যাবে। বিল্ডিং রং করাচ্ছি, পেইন্ট চলে আসছে, কাজ করতেছে মিস্ত্রিরা। আর রাস্তা ঠিক হয়ে যাবে। কিন্তু সেফ সিকিউরিটি চিন্তা করো। তোমরা আসছো এই যে এরাও জিনাথা, তাহসান, রাইফ এরা তো সেক্টরের ভিতর থাকে। আমরাও তো সেক্টরের ভিতর ভাড়া থাকতাম আগে। উত্তরা সেক্টরে একটা জিনিস এত ডিসগাস্টিং লাগে, ট্রেনগুলো বাসার সামনে দিয়ে করছে ফারিহা। তুমি যখন যাও ওইখানে যখন তোলে গন্ধ, ওয়াক, হ্যাঁ, আমার রাত্রেবেলা ওগুলোর গন্ধ খুব। প্রিয়াঙ্কা সিটিতে দেখো আন্ডারগ্রাউন্ড করছে বিদেশের মতো। ড্রেনের কোনো গন্ধ পাও? এটা কি অনেক ভালো না আমাদের? হ্যাঁ, ঠিক আছে, রাস্তা তৈরি হবে ইনশাল্লাহ। এই, ও না, ওটা তো ফ্ল্যাটটা বিক্রি করে ফেলতেছে। হুম, আচ্ছা। তো এটা হলো অ্যাসিমেট্রিক ইনফরমেশন, এগুলো জানলা। হ্যাঁ, ইন মেনি মার্কেটস ইন রিয়েল লাইফ, হ্যাঁ, সেলার্স, এবার অ্যাসিমেট্রিক ইনফরমেশন নিয়ে পড়বো। হ্যাঁ, জিনাথা, ইন মেনি মার্কেটস ইন রিয়েল লাইফ, তাহলে তোমরা হলো মিস অ্যালোকেশন অফ রিসোর্সেস, হ্যাঁ, ফর ল্যাক অফ এডুকেট ইনফরমেশন, এটা বুঝলা সাইরা? জি স্যার। হ্যাঁ, এখন আমরা পড়তে যাচ্ছি ইনফরমেশন ফেলিওর। হ্যাঁ, এক্সটার্নাল কস্ট এসব ইয়া হলো। হ্যাঁ, ইনফরমেশন ফেলিওরের কারণে যে কিভাবে হলো মার্কেট ফেলিওর হতে পারে সেটা আমরা দেখব। হুম, এই যে ঠুম, এইটা এগুলা দিয়ে বোঝানো যায়। হ্যাঁ, দেখতেছি টু মাচ, এই যে লাস্ট টু মাচ ইজ বিং বট এট টু হাই প্রাইস। এই যে ইট আমরা টু মাচ কিনতেছি টু হাই প্রাইস, কোনো তো দরকার ছিল না। কংক্রিট ব্লক কিনি, ওইটা দিয়ে বাড়ি বানাই। আমি তো চিন্তা করে রাখছি ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় নিজে কোনোদিন বিল্ডিং বাড়ি বানাই নিজের জমিতে, আমি কংক্রিট ব্লক দিয়ে বানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইট দিয়ে বানাবো না। ঠিক আছে, একটা এক্সাম্পলও সেট করবো যাতে আমার দেখা দেখি আরো মানুষজন উৎসাহিত হয়, এনকারেজ হয় যে কংক্রিট ব্লক থেকে। আমাদের একটা রেভলিউশন করা দরকার। হ্যাঁ, যে সে নো টু ব্রিক, সে ইয়েস টু কংক্রিট ব্লক। চেষ্টা করবে, কারণ এই গভর্নমেন্টে একজন পরিবেশবাদী রিজওয়ানা চৌধুরী উনি আছেন। হ্যাঁ, আর আমাদের ডক্টর ইউনিসি এগুলা জানে। হ্যাঁ, আমি তো চিন্তা করছি বিএনপি তো ইলেকশন দিতে পারছে, এই গভর্নমেন্টকে আমরা কমপক্ষে 3 থেকে 5 বছর চাই। আবার যদি অনেক ভাগ্যে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হিস্ট্রি আমরা একজন ইকোনমিস্ট অর্থনীতিবিদকে আমরা সরকার প্রধান পাইছি, এবং সে ওয়ার্ল্ড রিনাউন্ড। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তি। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর অবশ্য। হ্যাঁ, তো আবার যদি ইয়া করে প্রয়োজন আবার রাস্তায় নাম, এত না, অনেক ভাগ্যে তাকে পাইছি, 3 থেকে 5 বছর তারা এসব ঠিকঠাক করে যাবে। ইকোনমিক্সের লোক। এখন তোমরা ইকোনমিক্স পড়ে বোঝো না, তোমরা অনেক কিছু ভালো জানো সাধারণ মানুষের চাইতে। তো এইরকম লোকজনের কি গভর্নমেন্টে থাকা উচিত না যারা ইকোনমিক্স জানে? হ্যাঁ, আরো তো এই যে ম্যাক্রো ইকোনমিক্স যখন পড়বা, হ্যাঁ, এই যন্ত্রণা চ্যাপ্টার 37 পর্যন্ত, আহারে কবে শেষ হবে চ্যাপ্টার। আর এই ইউনিটই সবচেয়ে বড়। ও শোনো, এই ইউনিটের পর আমি তোমাদেরকে ওই যে স্যাম্পল কোশ্চেন অ্যান্সার দিব, ওগুলা লেখাবো। হ্যাঁ, তোমাদের অনেকের কাছ থেকে আমি হলো টাকা নিয়েছি, 1000 টাকা বেশি নোট। বিজনেসের স্টুডেন্টদেরকে হয়তো কিছুদিনের ভিতরে নোট দেওয়া শুরু করবো। হ্যাঁ, তোমরাও নোট পাবা। ঠিক আছে, ইনশাল্লাহ। নাও, ইন মেনি মার্কেটস ইন রিয়েল লাইফ থেকে জিনাতা পড়া শুরু করো। আচ্ছা স্যার। হ্যাঁ, Zinatha, in many In markets in real life, sellers generally know. Hmm. In many markets in real life, sellers generally know more about what is being sold than buyers. A typical example is the market for used cars or scooters. Buyers find it difficult to know whether they're buying a good quality car or scooter, or a low or one of low quality, because they do not know. Buyers will only be prepared to offer an average price for what may turn out to be a good quality car or scooter. The owners of good quality cars or scooters would not want to sell at an average price. The result is that the only cars or scooters sold would be poor quality. The market has failed.
দেখছো কি ঘটনা ঘটে? হ্যাঁ, ক্যারি অন। পুয়ার কোয়ালিটি স্কুটার্স, হ্যাঁ, পুয়ার কোয়ালিটি কার্স এন্ড Poor স্কুটার্স quality, হ্যাভ ড্রিভেন poor গুড। quality cars and scooters have driven good quality ones out of the market. This is an আচ্ছা, example of asymmetric information. হ্যাঁ, ক্যারি অন, তারপর বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আগে হলো Asymmetric information, অ্যাসিমেট্রিক ইনফরমেশন কি, কি টার্ম থেকে পড়ে নাও, কি টার্ম অ্যাসিমেট্রিক ইনফরমেশন? where one party has more or better information than another in a business transaction. ট্রানজাকশন, হ্যাঁ। এই যে কার, আমরা যখন রিকগনিশন কার বা ইউজ কার কিনতে চাই, কিনি না আমরা, আরেকজনের কার কিনে এটা ওটা, যে কারটা বিক্রি করতেছে সে জানে না গাড়ির কি অবস্থা, সে গাড়িটা চালাইছে কত কিছু, গাড়ির ও বলার সময় সব বলবে, হ্যাঁ এটা ভালো আছে, মাইলেজ ভালো, এটা ওটা। গাড়ির যে কি সমস্যা আছে সে কি বলবে? বলবে না। তার মানে ডোন্ট ইউ থিঙ্ক হি নোজ বেটার ইনফরমেশন দেন আস? এবং সেই ইনফরমেশন আমি জানতেছি না কারের কি অবস্থা, হ্যাঁ। সো আই ক্যান এন্ড আপ উইথ মেকিং রং চয়েস। এটাই অ্যাসিমেট্রিক ইনফরমেশন, যখন ওয়ান পার্টি নোজ দ্য ইনফরমেশন বেটার দেন আদার্স, ঠিক আছে, হ্যাঁ, আদার্স এরকম, হ্যাঁ, তারা তো এটা বলবে না। আর তখন কি হয়, হ্যাঁ, আর ইউজড কারের জন্য হলো মানুষ বেশি প্রাইস দিবে না, এভারেজ কম দাম দিবে, ওকে, তাই না? এখন তোমার কাছে যদি একটা ভালো ইউজড কার, তোমার হয়তো কার খুব কন্ডিশন ভালো, কিন্তু তুমি একটা বিপদে পড়ছো বা তুমি বিদেশে চলে যাচ্ছ, তুমি গাড়িটা বিক্রি করে দিয়ে যেতে হবে, তোমাকে গাড়ি বিক্রি করে দিয়ে যাবে, হ্যাঁ। কিন্তু সে যে কিনবে সে এত কিছু বুঝবে না, সে মনে রাখবে কোনো গাড়িতে কোনো সমস্যা আছে বলেই সে বিক্রি করতেছে, এটার জন্য খুব কম প্রাইস ইয়া করবে। তাহলে কি হবে, তুমি গাড়ি বিক্রি করো না, এত কম দামে আমি গাড়ি বিক্রি করি নাকি, হ্যাঁ। শেষে কি হলো, হ্যাঁ, হলো শুধু, তাহলে ভালো ইউজড কার কেউ বিক্রি করবে না, অন্য কাউকে দিয়ে দিবে বা কিছু বিক্রি করার চাইতে, হ্যাঁ। আর খালি বাজারে কি থাকবে, খারাপ গাড়িগুলোই থাকবে, যেগুলো যেগুলো ইয়া, হ্যাঁ। ডোন্ট ইউ থিঙ্ক এর ফলে ইউজড কারের কনজিউমার প্রডিউসার হলো দুই সাপ্লায়ার দুজনই, হ্যাঁ, দে আর মেকিং লস, ঠিক আছে, তাদের সমস্যা হচ্ছে, এটাই হচ্ছে মার্কেট ফেলিওর। আরো ভালো করে বুঝবো অ্যাসিমেট্রিক ইনফরমেশন। জিনাদা, ক্যারি অন, দিস ইজ এক্সাম্পল অফ অ্যাসিমেট্রিক ইনফরমেশন। This is an example of an asymmetric information. Asymmetric information occurs when one party in the market, usually the seller, has some information that the other party, usually the buyer, does not have. This situation applies in the market for used cars and scooters. Buyers are often more concerned about the color of the car, for example, and not whether it has been repaired um, Excellent. following an accident. Another example is healthcare. Practitioners know far more about medical conditions than their patients and are in better position to be able to advise what treatment should be given to their patients. In other markets, the buyer may have some information that is unknown to the seller. Suppose you want a bank loan to set up a business. The bank has to take a risk by assuming that the information provided by you as the borrower is correct. After all, only the borrower knows whether they will be able to pay back what is owed. A similar situation applies in the insurance market, where the seller has usually to accept the health details provided by the buyer. Some important details may not be provided. এরকম এই জিনিস, এটা সবসময় খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়তেছি, হ্যাঁ। তো সেটা হচ্ছে শুধু সেলারের কাছে যে বেটার ইনফরমেশন থাকে তাই না, বায়ার, হ্যাঁ, বিজনেস সেট আপ করে সব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা ওটা দিয়ে, হ্যাঁ, ব্যাংকে বুঝাচ্ছে আমাকে লোন দেন, আমার বিজনেস ভালো চলতেছে, হ্যাঁ, আই ক্যান পে ব্যাক, এটা ওটা এরকম কিছু, ঠিক আছে, হ্যাঁ। আসলে, হ্যাঁ, তার বিজনেসে হয়তো প্রফিটের জায়গায় লস করতেছে, হ্যাঁ, সে জানে, হ্যাঁ, কিন্তু সে ওরকম করে অ্যাকাউন্টেন্ট যারা অ্যাকাউন্টিং করছো তারা জানো এটার একটা টার্ম আছে, উইন্ডো ড্রেসিং। তোমার বিজনেস লস করতেছে কিন্তু তোমার অ্যাকাউন্টেন্ট দেখাই দিতে পারবে আমার বিজনেস ইন প্রফিট, মেকিং প্রফিট, দে ক্যান ডু, তাই না নুসরাত? কি নুসরাত, জি স্যার। এ লেভেলে এগুলো পড়ায় শেখায়?
ও লেভেল থেকেই কিছুটা শিখেছি। হ্যাঁ, এই নুসরাত, এ টুর অ্যাকাউন্টিং কিরকম কঠিন? প্রথম দিক দিয়ে অত কঠিন লাগছে না, আরো পড়লে বুঝতে পারবো। ইকোনমিক্স যে একটা বিগ জাম্প, বিগ শিফট, এ টুর ইকোনমিক্স, এটা তো আমি এসেই তোমাদেরকে বলতাম। হ্যাঁ, তোমরা এটা নিজেরা এখন বুঝতেছো। অ্যাকাউন্টিং কি এরকম? জি স্যার, অ্যাকাউন্টিংও হার্ড আছে, বাট এএসএটা বেশি হার্ড লেগেছে। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকাউন্টিং তো, ইকোনমিক্স তো এইরকম হলো কঠিন। আমি যাই হোক, ওই তো বলতেছি আস্তে আস্তে ইজি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ওই যে অ্যাসিমেট্রিক ইনফরমেশন, ওই যে কার, হ্যাঁ, এরকম ওকে আমাকে বলতেছে, আমরা তো আর জানি না যে গাড়ির ভিতরের কি অবস্থা। হ্যাঁ, যে আমার মাঝে মাঝে বাংলাদেশে মনে হয় যে ওইসব রিকন্ডিশন কার, ইউজড কার কেনার চাইতে হয়তো আমার ভালো ছিল আর 5-10 লাখ টাকা বেশি দিয়ে একটা নতুন কার কেনা, তাই না? একটা বাজে গাড়ি কিনলে যে কত সমস্যা, হ্যাঁ, কত ওটা তোমাকে পেইন দিবে। হ্যাঁ, তার চাইতে 10 লাখ টাকা বেশি খরচ করে কি এটা ভালো গাড়ি কেনা ভালো না? হ্যাঁ, কিন্তু ওরা ওরকম বলতেছে কেন? হ্যাঁ, উই ডোন্ট নো। হ্যাঁ, উই আর মেকিং আপ উইথ রং চয়েস। একটু পরে ওটা বলবো, অ্যাডভার্স সিলেকশন। এই আমি, আমার হয়তো ওই গাড়িটা, নতুন গাড়ি কেনা উচিত ছিল, বাট ওর কথা শুনে আমার কাছে ইনফরমেশন নেই, আই মেড এ রং চয়েস। আমি ওই ইয়াটা কিনলাম, হ্যাঁ, ওই কারটা কিনলাম, কিনে আমার যন্ত্রণা হলো। ডোন্ট ইউ থিঙ্ক আমাদের এই সমস্যা হয়? স্যার কি বললেন? হ্যাঁ, এই যে উই আর এন্ড আপ উইথ মেকিং রং চয়েস। হ্যাঁ, আমার যেটা, যেখানে ইনভেস্ট করা উচিত না, যেটা কেনা উচিত না, আমি সেটাই কিনতেছি। হ্যাঁ, আচ্ছা, এই কয়টা বাজে আজকে তো, কিন্তু এটা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা তো দেওয়াই লাগতো। হ্যাঁ, দেখো, আমি এগুলো এগুলো তো তোমাদের জানতে হবে, ইকোনমিক্সে যেহেতু পড়াচ্ছি। আমি খুব অ্যাডভার্টাইজ করে গেল উত্তরায়, হ্যাঁ, এই ফ্ল্যাট কেনার আগে। হ্যাঁ, মেলা টেলা বসে, রিচমন্ড কানাডা, পূর্বাচল সিটি। হ্যাঁ, গাড়িতে আমারও তখন একটু হাতে টাকা পয়সা আসতেছে, যে একটু হ্যাঁ, হলো ইয়াতে বসুন্ধরা একটা ফ্ল্যাটে বুকিং দিলাম 2 লাখ টাকা। আবার একটা জমি কিনতে চাইলাম, সেটা হচ্ছে পূর্বাচল সিটি, ওই যে কাঞ্চন ব্রিজটা, 300 ফিট যে ওখানে যে রাস্তাটা করছে, ব্রিজটা পার হয়ে একটু পরেই গাড়িতে করে নিয়ে গেল। দেখে আমার খুব ভালো লাগলো, ধান ক্ষেত। হ্যাঁ, খুব রিজনেবল প্রাইস, কাঠা প্রতি 2.5 লাখ টাকায় দিচ্ছিল। মাত্র 2.5 লাখ টাকা, 3 কাঠা, যে ওটা ডেভেলপ করবে তারা, এটা ওটা সব আমাকে সব বললো, কনভিন্স করলো। হ্যাঁ, যে ইয়া হলো এখন নিলে আমাদের বুকিং মানি নাই। হ্যাঁ, ইউজুয়ালি কত বুকিং মানি দিতে হয়, যাই হোক এটা, আর কিস্তিতে দিতে পারবো। তো হিসাব করে প্রতি মাসে মাত্র 6,000 টাকা কিস্তি। হ্যাঁ, 6,000 টাকা এরকম করে 7 বছর বা এরকম দিতে হবে। আমি চিন্তা করছি 6,000 টাকা এর এমন কি, 6,000 টাকা তো তো আমাদের বাইরে খাওয়া দাওয়া করতেই যায় রেস্টুরেন্টে। ঠিক আছে, একটা রিস্ক নেই, যদি প্লটটা পাই তাহলে তো একটা দান মারবো। এখানে 3 কাঠা আমি দেখতেছি, তখনও এই রোডগুলো হয় নাই। হ্যাঁ, রোডগুলো হয় নাই, এবং রিলায়েবল মনে হলো, ওরা বালি টালি ফেলতেছে, কাজ করতেছে। রিস্ক নিলাম, শুধু আমিই না, আহ, আহ, আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করে নেই, দেখি রিস্ক। হ্যাঁ, আমার স্ত্রীর বড় ভাই যে, তাকেও কনভিন্স করলাম, সেও 3 কাঠা নিল। হ্যাঁ, তো আমরা চিন্তা করতেছি 3-3 6 কাঠা মিলে আহ, পরে বাড়ি বানাবো বা কিছু করবো, ডেভেলপারও ওখানে যাবে, সুন্দর জায়গা। আহ, এরপর মাসে মাসে 6,000 টাকা করে দিই। পরে ওদের যে টাকা কালেকশন করতে আসে, হ্যাঁ, সেই একদিন এসে বললো, স্যার আপনি আর ওদেরকে টাকা দিয়েন না মাসে মাসে। কেন ভাই, কি হয়েছে? বলছে ওদের সঙ্গে আমেরিকান সিটি আরেকটা ল্যান্ড লোয়ার কাউন্টে। ও হ্যাঁ, সেটা করার আগে আমি আমার বন্ধুদের কাছে পরামর্শ নিচ্ছিলাম। আহ, এক বন্ধু আমার আছে আতিক, সে ইয়াতে কাজ করে, বসুন্ধরা গ্রুপে ডেভেলপারের ওইখানে কাজ করছে। বলছে সুলতান, আমি আরো জমি কিনতে চাইছিলাম ওদের ওখানে। সুলতান, প্রপার্টিতে এরকম ইনভেস্ট করিস না এত টাকা। হ্যাঁ, কারণ ঢাকায় ওই আমিন মোহাম্মদ গ্রুপ, বসুন্ধরা ছাড়া অন্য অনেকেই ঠিক মতো তোর কাছে টাকা নিবে, কিন্তু পরে জমি বুঝাই দিবে না, দিতে পারবে না। ফ্ল্যাট কিনতে পারিস, কারণ ফ্ল্যাট কিনে তুই উঠে যাবি রেডি ফ্ল্যাটে। হ্যাঁ, কিন্তু
জমিতে এরকম দোষ বুঝে শুনে ইয়ে করতে পারিস। হ্যাঁ, ওটার কাছে শুনে আমি অন্য ইয়ে করে 3 কাঠা রাখলাম, হ্যাঁ যদি পাই। তারপর তো এই যে বললো যে ওদের সঙ্গে আবার কানাডা, ওদের সঙ্গে জমি নিয়ে গন্ডগোল হচ্ছে কি কিনা। তখন ওদের আমি খুঁজে বের করে ওদের এক্স এমপ্লয়ের সঙ্গে একজন আমার পরিচিত ছিল, সে ওখানে 7 মাস চাকরি করছে তার সঙ্গে। সে আমাকে বললো ভাই ওদের তো এরকম, হ্যাঁ ওখানে সব জমি ওদের না, ওখানে সাইনবোর্ড দিয়ে রাখছে এটা ওটা, ওখানে সাইনবোর্ডের ব্যবসা আছে, অন্যের জমি ওরা সাইনবোর্ডের জন্য ভাড়া নিয়ে দেখায় যে আমাদের জমি। আর আমরা তো এত কিছু জানি না, এভাবে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আমি টাকা হলো বন্ধ করে দিলাম। হ্যাঁ ততদিনে ও ও হলো ফ্ল্যাটের 2 লাখ টাকা বুকিং দিছি আমি। পরে দেখলাম বসুন্ধরায় অনেক কিস্তি আসতেছে, 80-90 হাজার টাকা কিস্তি আমার জন্য অনেক টাফ। ফ্ল্যাটটা 1650 স্কোয়ার ফিট রয়েছে না, এত দিতে পারবো না। হ্যাঁ আমি টাকা ব্যাক করে নিচ্ছি। তখন আবার এই ফ্ল্যাটটা দেখা শুরু করলাম, উত্তরায় ফ্ল্যাট দেখতেছি, বসুন্ধরায় পানি জমে দূর হবে, উত্তরায় ফ্ল্যাট দেখতেছি। এখানে ইয়া করে করলাম, টাকা রিফান্ড, ডিডের এগ্রিমেন্ট ছিল রিফান্ড করা যাবে টাকা, রিফান্ড করলো। তাও আবার হ্যাঁ আমাকে কত 15% ডেমারেজ দেওয়া লাগবে। হ্যাঁ 30,000 টাকায় 2 লাখ টাকা দিছিলাম বুকিং মানি ফ্ল্যাটের, 1,70,000 টাকা পেলাম। তারা ইয়াতে একটা ফ্ল্যাট বানিয়েছে উত্তরায়, জানলাম তাদের কাছে ইয়ে করতে হচ্ছে, ভাই থাক ওদের কাছ থেকে আপনি বের হয়ে আসেন, 2 লাখ টাকা যদি নাও পান আপনার বাকি টাকা সেভ হবে। আমরা ওদের কাছে ফ্ল্যাট কিনছে অনেকে, এটা যাই হোক, এটা এই যে ইনফরমেশন গুলো আমি আগে পাইনি। এন্ড অফ যাই হোক 1,70,000 পেলাম। জমিতে প্রায় 1,30,000 টাকার মতো দেওয়া হয়েছে, 1,30-32,000 টাকা দিচ্ছে। বললাম আপনাদের নাকি এরকম সমস্যা চলতেছে, বলছে হ্যাঁ ভাই একটু এটা ঠিক হয়ে যাবে। না ভাই আমি আর দিব না, ঠিক করেন, ঠিক ইয়া করে না। তারপর আচ্ছা আমি আপনাদের ডিড অনুযায়ী রিফান্ড, আমি টাকা রিফান্ড নিব। তো রিফান্ডেরও দিবে না, 6 মাস পরের একটা চেক আর একটা 6 মাস পরের একটা চেক দিল, 60,000 টাকার একটা চেক, 58,000 একটা চেক দিল। হ্যাঁ 60,000 টাকার চেকটাও মেয়াদ হওয়ার পর অনেক দেন দরবার করে পেলাম 60,000 টাকা। হ্যাঁ আর 58,000 টাকার চেক এখনো 1-1.5 বছর ধরে, গত বছরের 18 জুন ওটা ইয়া হয়ে গেছে, দিলই না তো দিলই না, বলে যে দিব আমাদের সমস্যা চলতেছে একটু সময় দেন এটা ওটা। হ্যাঁ চেক ডিজনারের হলো ব্যাংকে করে মামলা করতে গেলাম, উকিল নোটিশ পাঠালাম 2,000 টাকা। হ্যাঁ উকিল নোটিশ পাঠালাম, ওকে ইয়া করে ওরাও উকিল নোটিশ পাঠালো যে এরকম আমরা 3 মাস সময় দেন এটা ওটা। তারপর হ্যাঁ আমি ভাবছিলাম চেক ডিজাইনারের মামলা খুব হার্ড মামলা, তাড়াতাড়ি হবে। ও মা, ওখানে যে দেখি 2,000 টাকা উকিল নোটিশ পাঠাতে গেছে, 10,000 টাকা লাগবে প্রথমে মামলা শুরু করতে, এরপর প্রতি হাজিরায় উকিলকে দেওয়া লাগবে 1,000 টাকা। তাও পাশে একজন ছিল বলল, উকিল তো বলতেছে মামলা করেন মামলা করেন, পাশে একজন বললো এই কেস হতে কমপক্ষে আপনার 2 থেকে 3 বছর সময় লাগবে, 25 হাজিরা। হ্যাঁ 25 থেকে 30, ধরো 30টা হাজিরাই মামলায় 30,000 টাকা উকিলকে দিতে হবে। প্রথমে মামলা শুরু করতে 10,000 টাকা, আরো যে কত খরচ আছে। আমার 58,000 টাকার জন্য আমি কি 40,000 টাকা খরচ করব? আমি আমার লয়ার ফ্রেন্ডকে ইয়া করলাম, বলছে তো টাকার অ্যামাউন্ট কম, এখানে হলো ইয়া মামলা করা ঠিক হবে না। আবার উকিল বলতেছে মামলা করেন, তার লাভ, সবাই তো তার বেনিফিট পাবে। তারপর ইয়া করলাম, সেদিন যে দেখা করতে গেলাম, ব্যবহার ভালো করে যে ঠিক হয়ে যাবে এটা ওটা। খুব আশা করছিলাম আপনারা এরকম করলেন, কি করবো আমরাও বিপদে পড়ছি। এই যে জিনিসগুলো, তারা কিন্তু জানতো ওখানে সব জমি তাদের নাই, অন্যদেরও আছে জমি নিয়ে, কিন্তু তারা ওই ইনফরমেশন আমাদেরকে দেয় নাই। অ্যান্ড উই আর মেকিং রং চয়েস। এখনো 58,000 টাকার চেক আটকে আছে, বলছে ইয়া করে এখন গভর্নমেন্ট ইয়া হলো যদি দেয়। কারণ আমিও একটু হোপফুল, কারণ আগে তো রিফান্ড করছে 2 লাখ টাকা, 1,70,000 আর ইয়ে করছে। তাও কান ধরে তবা করছে আর জমি কিনবো না, ফ্ল্যাট কিনছে। ওই যে দেখো আমার বন্ধু কিন্তু ঠিক পরামর্শ আমাকে দিছিল। ও যদি সেদিন আমাকে ওই রকম না বলতো যে সুলতান তুই ইয়া করিস না। আচ্ছা এই নতুন একটা লিংক খুলি, আল্লাহ আর 3 মিনিট আছে, বলো। হ্যাঁ আমি ভুলেই গেছি, ইস দাঁড়াও তো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালে তোমরা আসতে পারবা? হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালে আসতে পারবা? লিংকটা বন্ধ করে জি দিতাম। স্যার। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ নতুন লিংক, এটা আমার একটু বন্ধ করতে হবে। মনেই নাই আজকে পড়াতে পড়াতে।
এগুলা শিখতে হবে তোমাদেরকে, তোমাদেরও এরকম সিচুয়েশন আসবা, এই তো বড় হয়ে গেলা, কিছুদিন পর চাকরি বাকরি করবা, বা প্যারেন্টস এরকম কিনতেছে, তখন তাকেও তোমরা অ্যাডভাইস করতে পারো। ইন্টারনেট কি আবার স্লো হয়ে গেল ফারিহা? তোমার বাসাও স্লো? কি হলো আবার? টেলিযোগাযোগ ইয়া তো আমাদের নাহি। কি জানি তোমাদের A2 না? গেল। হ্যাঁ, না, একবারে দেখে ওরা আসতে শুরু করলেই বুঝতে পারবে। গেছে না? আসছে? তোমার ফোন চেক করে দেখো তো, গেছে লিnkটা? হুম, ওই যে, হ্যাঁ তুমি ঠিক। স্যার আজকের থেকে গ্রিন্ডেলের ক্লাস শুরু হবে। কি? আজকে গ্রিন্ডেলে ইকোনমিক্স ক্লাস হলো স্যার, লাস্ট চ্যাপ্টার থেকে শুরু করলো, গ্লোবালাইজেশন। স্যার আবার উল্টা উল্টা দিক থেকে আসতেছে, গ্লোবালাইজেশন। জি স্যার। হ্যাঁ, এটা কেন আমি জানি। হ্যাঁ, যে ইজি টু হার্ড, কারণ প্রথম দিকের চ্যাপ্টারগুলো খুব কঠিন তো। হ্যাঁ, এই জন্য লাস্ট থেকে শুরু করব। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ফার্স্ট থেকেও শুরু করা যায়, অসুবিধা নেই। হ্যাঁ, কারণ হয়েছে কি, লাস্টের